ফেলো করি আর পাও জাল বার্থ সার্টিফিকেট। ঠিক তাই, এভাবেই ৮০০ থেকে ১০০০ টাকার বিনিময়ে জাল বার্থ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। কোথায়? ভাতার, বর্ধমানের ভাতারের বলগোনা বাজারের একটি দোকানে হানা, আর তারপরে অনলাইন ব্যবসার আড়ালে এই জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এই যে একটা অনলাইন ব্যবসার নামে এই রকম জাল বার্থ সার্টিফিকেট বের করছেন, এটা পুলিশ জানলো কিভাবে? শেখ হাসনাত জামান অনলাইন ব্যবসার আড়ালে আসলে সে তৈরি করত এই জাল সার্টিফিকেট, এবং কয়েক মাস আগে এক মহিলা পাসপোর্ট করানোর জন্য সার্টিফিকেট জমা দেয় এবং পুলিশের গোয়েন্দা দপ্তরের সন্দেহ হয়। তখন তারা বর্ধমান মেডিকেলে পাঠায় এবং তখনই জানা যায় যে জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। এরপরই ওই মহিলাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই যে শেখ হাসনাত জামান, এর কাছ থেকেই সে সার্টিফিকেট সংগ্রহ করেছিল। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার বাড়িতে হানা দিয়েই প্রচুর জাল সার্টিফিকেট, জাল রাবার স্টাম্প, জাল সিল উদ্ধার করেছে পুলিশ। শুধু যে বার্থ সার্টিফিকেট তা নয়, বিভিন্ন স্কুল কলেজেরও সার্টিফিকেট সার্টিফিকেট বের করত এই ব্যক্তি, যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রচুর জাল নথি উদ্ধার করেছে পুলিশ। জলপাইগুড়িতে সেখানে আইসক্রিমে পোকা। এই গরমে প্রত্যেকেই আইসক্রিম খাবেন ভাবছেন, তার আগেই ছবিটা দেখুন। আইসক্রিমে পোকা, বিষাক্ত রং মেশানোর অভিযোগ এই আইসক্রিমে। জলপাইগুড়ির ঘটনা, যে ছবি দেখছেন, কারখানা অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি হচ্ছে। ক্রেতা সুরক্ষা আধিকারিকরা আজ যায় সেখানে, আর তারপর গিয়েই এই অবস্থা। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা যদি আজ না যেতেন, তাহলে দিনের পর দিন এই আইসক্রিমই প্রত্যেকে খেয়ে যাচ্ছে। এই আইসক্রিমের ব্যবসা দেদার চলতো। শান্তনু, একদম ঠিকই তাই। যেহেতু ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা গিয়েছেন এবং গোটা বিষয়টি কিন্তু সামনে এসেছে, এবং যেটা বলা হচ্ছে যে একেবারেই স্বাস্থ্যসম্মত কোনো বিধি কিন্তু তারা মানছিলেন না। অর্থাৎ একটা অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু আইসক্রিম তৈরি করা হচ্ছিল, এবং এই আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে যে ধরনের রং ব্যবহার করছিল তার স্বাস্থ্যসম্মত কিনা সে নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এবং যে পরিবেশে তৈরি হচ্ছিল তাতে যে ধরনের আইসক্রিম ক্রেতা সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের সামনে এসছে, সেগুলোকে কিন্তু একেবারে স্বাস্থ্যসম্মত নয় বলে কিন্তু তারা একেবারেই কারখানার মধ্যেই কিন্তু সেগুলোকে নষ্ট করে দিয়েছেন। এবং বেশ কিছু কেমিক্যালও উদ্ধার হয়েছে, যেগুলোকে রং আকারে মেশানো হচ্ছিল। তার গুণগত মান পরীক্ষার জন্য কিন্তু কেন্দ্রীয় ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। খোলা চোখে যেটা স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে খাদ্য সুরক্ষা আধিকারিকদের বক্তব্য, যে স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু এই আইসক্রিম তৈরি করা হচ্ছিল না। অর্থাৎ একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এই আইসক্রিম তৈরি হচ্ছে, যেখানটা মশা মাছি থেকে শুরু করে বিভিন্ন রকমের পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে এবং আইসক্রিমের মধ্যেও সেগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ এগুলো খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, সেই নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই কারখানা মালিক কর্তৃপক্ষকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে এবং একাধিক জিনিস বাজেয়াপ্ত করে সেগুলো নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এবং পরীক্ষার রিপোর্ট আসার এসডিও এবং ডিএম ম্যাডামের অর্ডারে এখানে এলাম, দেখলাম কিছু টেস্ট মোবাইল ল্যাব আছে ওখানে আমরা করেছি, আর যে টেস্টগুলো এখানে হবে না সেগুলো আমরা সেন্ট্রাল ল্যাবরেটরিতে পাঠাচ্ছি। সেই টেস্ট আসার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তার আগে আমরা যে মালগুলো ভীষণ অস্বাস্থ্যকর পরিবেশে আছে এবং নিয়ম মেনে রাখা হয়নি, প্রিজার্ভ করা হয়নি, সেগুলো আমরা ডিস্ট্রয় করলাম। এই রং তো আমরা সমস্ত নষ্ট করে দিয়েছি, যেগুলো বেআইনি রং ছিল বা এক্সপায়ার করে গেছিলো। কোনো প্যাকেজিং অ্যাক্ট এরা মানেনি। ইন্ডিয়ান প্যাকেজিং অ্যাক্ট মেনে প্যাকেট করতে হবে, সেটা না করলে আমরা কোনোভাবেই এই ফ্যাক্টরি চলতে দেবো না। দুয়ারে রিপোর্টার, এবার মালদার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ চিকিৎসকরা চিকিৎসা না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। মালদার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগী ও রোগীর পরিজনদের যে বিক্ষোভ, সেই প্রতিবাদ। চিকিৎসক না পেয়ে বিক্ষোভ, চিকিৎসককে না পেয়ে বিক্ষোভ, এবং যে বিক্ষোভের ছবি দেখছেন, হাসপাতালে তালা ঝোলালেন স্থানীয়রা, হাসপাতালের গেট আটকে স্লোগান। মালদার হবিবপুর ঋষিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, এই যে অভিযোগ উঠছে, এই অভিযোগের সত্যতা কতটা? এই স্বাস্থ্য কেন্দ্রে কি সত্যি চিকিৎসক ছিলেন না?
একদমই তমশ্রী, মালদহের হবিবপুরের এই যে ঋষিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এখানে দীর্ঘদিনের সমস্যা, অনিয়মিত থাকেন চিকিৎসক। আজকেও চিকিৎসক ছিলেন না। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে ক্ষোভ এতটা জায়গায় পৌঁছয় যেখানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান রোগী ও পরিবারের লোকজন। এবং অভিযোগ যে অমূলক নয় তা বলছেন মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী নিজেই। তার সঙ্গেও আমি কথা বলেছি, তিনি বলছেন হ্যাঁ, ওই স্বাস্থ্যকেন্দ্রে সমস্যা রয়েছে। চিকিৎসক যিনি দায়িত্বে ছিলেন তিনি উচ্চশিক্ষার জন্য ছুটিতে, অন্য এক চিকিৎসক তিনি প্রবীণ মহিলা চিকিৎসক, তার স্বামী অসুস্থ, তার জন্য তিনি সময় দিতে পারছেন না। এই অবস্থায় বিকল্প রয়েছে, ফলে তাদের পক্ষে অর্থাৎ জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য চিকিৎসক নিশ্চিত করা নিয়মিতভাবে এটা কিন্তু এখনই সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি তাদের নজরে আছে, তিনি দেখবেন, এমনটাই মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলছেন। আর এই হাসপাতাল, সেই হাসপাতাল কিন্তু চালাচ্ছে ফার্মাসিস্ট আর নার্সিং স্টাফ, তারাই রোগীদের। অর্থাৎ কোনো না কোনো অজুহাত রয়েছেন, কোনো চিকিৎসায় ছিলেন না, যার প্রতিক্রিয়া দেখা গেল স্থানীয় এবং রোগীর পরিজনদের মধ্যে। ডাক্তার তো এখানে 3 দিন আসার কথা, এখানে পোস্টিং আছে ডাক্তার। কবে থেকে হচ্ছে এইরকম? অনেক দিন থেকে হচ্ছে। কোনো ইমার্জেন্সি কেস হতে গেলে উলুপুর জন্য যেতে হচ্ছে, মালদা যেতে হচ্ছে। খাতা কলমে শুনেছি যে নাকি ডাক্তার এখানে পোস্টিং আছে, এখানে তো আসেই না। বেশি কিছু হলে আমাদের বুলবুলি ট্রান্সফার হতে হয়। ডাক্তার যেহেতু দেওয়া আছে, যদি আমাদের এখানে 3 দিন সপ্তাহে আসে তো আমাদেরকে যেতেই হবে না। আমরা এটাই দাবি রেখেছি যে আমাদের ডাক্তার আসতে হবে সপ্তাহে 3 দিন, যেটা দিয়েছি। এখন রিক্রুটমেন্ট বন্ধ। আমি কথা বলেছি, খুব সম্ভবত আর 1 সপ্তাহের মধ্যে আমি হবিবপুর ব্লক থেকে একজনকে আমি রিসিভ করে দেবো আর কি। সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে, নামও ঠিক হয়েছে। এখন ওই এলাকায় যারা যাচ্ছেন চিকিৎসার জন্য পাচ্ছেন, তাদের জন্য টেলিমেডিসিন পরিষেবা তার পাশেই সেন্টারেই রয়েছে, সেই পরিষেবা ওরা পাচ্ছে এবং সমস্ত ওষুধ মেডিসিন এখন সুস্বাস্থ্য কেন্দ্রে অ্যাভেলেবেল আছে। মালদার পর এবার মাথাভাঙা মহকুমা হাসপাতালে ছবিটা দেখাবো আপনাদের, কারণ অন্তঃসত্ত্বা যারা রয়েছেন তারা সিঁড়ি ভেঙে 3 তলায় উঠছেন। কেন জানেন? কারণ বিকল লিফট। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রাজেশ রয়েছে। রাজেশ, এই অবস্থা একটা হাসপাতালের কেন? কতদিন ধরে লিফট খারাপ? দেখো, মাথাভাঙা মহকুমা হাসপাতালের পুরনো ভবন সংস্কারের জন্য নতুন একটি ভবনে কিন্তু অন্তঃসত্ত্বা মহিলাদের শিফট করা হয়েছে। সেখানেই চিকিৎসার জন্য যেতে হয় অন্তঃসত্ত্বা মহিলাদের। যেটা অভিযোগ, 1 মাস থেকে সেই নতুন ভবনের লিফট বেহাল হয়ে রয়েছে, যার ফলে কিন্তু অন্তঃসত্ত্বা মহিলাদের সিঁড়ি 3 তলায় উঠতে হয় সিঁড়ি ভেঙে। এবং এই সমস্যা 1 মাস থেকেই চলছে এবং রোগী এবং রোগীর আত্মীয়দের কিন্তু ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। কারণ কাউকে 2 জন, কাউকে 3 জন কিন্তু অন্তঃসত্ত্বা মহিলাদের ধরে ধরে উঠাতে হচ্ছে, যার ফলে কিন্তু ব্যাপক ভোগান্তি এবং কষ্টকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাদের। তবে সুপার যেটা জানিয়েছেন যে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে 2-2বার তিনি চিঠি করেছেন এবং কত দ্রুত এই লিফট ঠিক করা হয় অবশ্যই আমাদের নজর থাকবে। এটা নষ্ট হয়, নষ্ট হয়ে যাচ্ছে। আর ওইখানে একটু লিফটে যাই, অনেক কষ্ট হয় করতে, হাঁটাচলা করতে। এবার রাত্রে ভর্তিছি, কালকে সন্ধ্যায় বাচ্চা সেখানে সে আর কি হেঁটে যাচ্ছি কাছে নয়। এই বিষয়টা আমরা 2বার চিঠি করেছি স্যারদের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বা পিডব্লিউডিকে জানিয়েছি। ওনারা ব্যবস্থা করছেন, যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। ওনারা যেটা বলেছেন, মাদারবোর্ড খারাপ হয়েছে লিফটের, সেটাতে একটু সময় লাগবে সারতে, কারণ একটা ফান্ড একটা ইস্যু হয়ে যায়, সেই জন্য একটু সময় লাগছে। একটা লজেন্স নেওয়ার শাস্তি, তাও কার হাত থেকে? শুভেন্দু অধিকারীর হাত থেকে। শুভেন্দুর থেকে লজেন্স নেওয়ার শাস্তি, জমি থেকে বেদখল করার অভিযোগ সন্দেশখালীর এক কৃষকের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনুপম সাহা রয়েছে। অনুপম, সেই কৃষকের ঠিক কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, এই যে সন্দেশখালীর পুরাতন সরবরি এলাকার শ্যাম চ্যাটার্জি বলে এক ভদ্রলোক, তিনি একজন কৃষক। তার যেটা অভিযোগ যে তিনি বেশ কিছুদিন আগে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী এসেছিল গীতা বিতরণ করতে, এবং তিনি উৎসাহিত হয়ে সেই শুভেন্দু অধিকারীকে দেখতে যান এবং শুভেন্দু অধিকারী তাকে হাতে একটা লজেন্স দেয় এবং তিনি সেই লজেন্সটা হাত পেতে নেয়। এবং তখনই নাকি পাশ থেকে কোনো এক তৃণমূলের কর্মী সেই ছবিটা তুলে পোস্ট করে এবং এইটাই হচ্ছে তার নাকি মহাপাপ হয়েছে।
তার কারণ শুভেন্দু অধিকারীর হাত থেকে কেন তিনি লজেন্স নিয়েছে, এবং এই অপরাধে তার জমি, তার যে পাত্তার যে 2 কাঠা জমি, সেই জমি তার বেদখল হয়ে যায়, তার দখল করে নেয় এলাকার কিছু দুষ্কৃতী। এবং এই যে এই বিষয়ে কিন্তু এই যে শ্যাম চ্যাটার্জি, তিনি কিন্তু বিভিন্ন দপ্তরে থানায় অভিযোগ দায়ের করেছে, কিন্তু এখনো কিন্তু কোনো রকম আমরা খবর দেখালাম, সমস্যার সমাধান হয় কিনা নজর থাকবে। আমি শুভেন্দুর জনসভায় গিয়েছিলাম ওনাকে দেখতে, তিনি তখন লজেন বিলি করছিলেন। আমি তানার হাত থেকে 2টো লজেন নিয়েছিলাম, তৃণমূলের হরফন মাইনের আমার পেছন থেকে 2টো ফটো তুলে নেয়। সেই আক্রোশে পড়ে আমার ওই 2 কাঠা জায়গা দখল করে নিয়েছে। অভিযোগটা করেছিলাম থানায়, বিভিন্ন জায়গায় যে যা পাচ্ছে থ্রেট দিচ্ছে, বোম মারবো, অমুক করবো, তুই কি করে থাকিস দেখি, এরকম ভয় দেখাচ্ছে, এবং এই ইয়েতে আমরা আতঙ্ক আছি। আমি বিষয়টা খতিয়ে দেখে যদি ওই ভদ্রলোকের কোনো রকম অসুবিধা হয় সেটা আমি দেখছি, যাতে কোনোভাবেই জমি দখল না হয়। আমরা চাই না যে এরকম কোনো জমি দখল হোক। এটা আমি আমাদের দলীয়ভাবে তদন্ত করে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলছি। ধূপগুড়ির ছবিটা দেখাবো দুয়ারে রিপোর্টারে। এবার দেদার জলাভূমি নয়াঞ্জলি ভরাট করা হচ্ছে। জলঢাকা নদী থেকে বালি তুলে ভরাটের অভিযোগ। ধূপগুড়ির ময়নাতলী লাল স্কুল এলাকার ঘটনা। সরাসরি চলে যাব, রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে। রকি, এই যে দেদার জলাজমি নয়াঞ্জলি ভরাট করা হচ্ছে, প্রশাসন কি করছে, নাকি কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কতটা প্রভাবশালী? তোমাকে বলে রাখতে চাইবো, মুখ্যমন্ত্রী করা হুঁশিয়ারির পরেও কিন্তু নয়াঞ্জলি সরকারি জলাভূমি ভরাট বন্ধ হচ্ছে না ধূপগুড়িতে। ধূপগুড়ি থেকে জলপাইগুড়িগামী এশিয়ান হাইওয়ে 48, সেখানে কিন্তু দেখা গেল লাল স্কুল এলাকায় নয়াঞ্জলি ভরাট করে ফেলা হচ্ছে দিনে দুপুরে, আর সেই বালি তুলে নিয়ে আসা হচ্ছে জলঢাকা নদী থেকে। অভিযোগ রয়েছে সেখানকার এক ব্যবসায়ী প্রদীপ রায়, তিনি তার কারখানার জায়গা বৃদ্ধি করার জন্য সেই সরকারি জলাভূমি যেখানে জল রয়েছে সেখানে বালি দিয়ে ভরাট করে ফেলছে, যার ফলে সমস্যায় পড়তে হবে এলাকার মানুষকে, এমনটাই অভিযোগ। এবং সম্পূর্ণটাই ঘটছে প্রশাসনের নাকের ডগা দিয়ে, অভিযোগ করেছে বিরোধীরা। কারণ বারবার দেখা যাচ্ছে ধূপগুড়ি পৌরসভা এবং ধূপগুড়ি মহকুমা এলাকায় বিভিন্ন জায়গায় সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে, আর এইভাবেই ভরাট হয়ে যাচ্ছে দিনের পর দিন। যেটা আমাদের জল রয়েছে সেই ডগাটা আপনি ভরাট করছেন, সরকারি জায়গা, জল তো নাই, জল নেই আমাদের। ছবিতে দেখা থাকে তো বাড়িতে বাচ্চা কাচ্চা পড়ছে, ছোট বাচ্চা আছে। জায়গাটা কি আপনার না সরকারি? এই পাশটা তো আমার, এটা আমারই পড়ছে, অল্প একটু জায়গা পড়ে গেছে, সরকারি তো জানা নেই, যে খোঁজ নিয়ে দেখছি আজকে আমরা। প্রশাসনকে জানাবো এবং দ্রুততার সাথে কাজ বন্ধ করা হবে, এবং এর সাথে যারা জড়িত আছে পুলিশকেও বলা হবে, এই ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে। আমরা বিরোধের সাথে অবগত করছি, এবং জলাশয় ভরাট করার কোনো অনুমতি প্রদান কাউকে দেওয়া হয়নি, যারা করছে বেআইনি করছে। সেই ব্যাপারে এইভাবে সাংবাদিকরা খবর করবে, বিরোধী দল বলবে, তারপরে 2-1 দিন সেখানে আই ওয়াশ করবার জন্য প্রশাসনিক কর্তারা যাবে, এবং দিনে দুপুরে সেখানে যখন জলাশয় ভরাট হচ্ছে দেখবেন বাধা দেওয়ারও কেউ নেই। এর থেকেই পরিষ্কার যে প্রশাসনের মদত ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। জলপাইগুড়ির একটা ছবি দেখাবো, ছবিটা দেখো। জলাশয়ে দখল হচ্ছে। এই যে জলাশয় দেখছেন, এই জলাশয়ে শীতে পরিযায়ীদের আস্তানা হয়, কিন্তু সেই জলাশয় পাখিদের বাড়ি দখল হয়ে যাচ্ছে। জলপাইগুড়িতে জলাশয় দখল, শোভাবাড়ি এলাকায় জলাশয় ভরাট। সরাসরি চলে যাব, আমার সঙ্গে শান্তনু রয়েছে। শান্তনু, পরিবেশ প্রেমীরা যখন সরব হলো তখনই পদক্ষেপ নেওয়া হলো, তার আগে কি পঞ্চায়েত কিছুই জানতো না? দেখো, পঞ্চায়েত থেকে কিন্তু সরাসরি বলা হচ্ছে, তাদের কাছে কিন্তু এই খবর ছিল না যে এখানে জলাভূমি ভরাট করা হচ্ছে, কারণ এই জলাভূমি কিন্তু পরিযায়ী পাখিদের একটা আস্তানা হিসেবে চিহ্নিত। গত কয়েক দশক ধরে কিন্তু এখানে এলাকায় কিন্তু বিদেশ থেকে বিভিন্ন পাখি শীতকালে এসে কিন্তু এই এলাকায় ডেরা বাঁধে, সংসার পাচ্ছে তারা, এবং এই এলাকায় পরিযায়ী পাখিদের জন্যই কিন্তু এলাকার আধাভাবে চিহ্নিত। এই শোভাবাড়ির বাসিন্দাদের বক্তব্য, তাদের এলাকায় শোভা বাড়ায় শীতকালে এই পরিযায়ী পাখির দল, সেই কারণে পাখিদের প্রতি তাদের একটি আলাদা আন্তরিকতা রয়েছে। সেই কারণে তাদের চোখে যখন পড়ে সেখানকার যে জলাভূমি, যেটি একসময় ইট ভাটা ছিল, সেটিকে বুঝিয়ে ফেলে, অর্থাৎ পাখিদের আস্তানাকে বা পাখিদের বাড়িকে নষ্ট করা হচ্ছে, তখন তারা কিন্তু প্রতিবাদে সরব হন, এবং সেই খবর পৌঁছায় গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানের কানে। তখন উপপ্রধান কিন্তু পদক্ষেপ নেওয়া হলো। বেশ, এবার তেহট্টের দিকে নজর রাখবো, কারণ আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙলো প্রশাসন।
তেহট্ট 1 ব্লকে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের পাশে সরকারি জমি দখল করে নির্মাণ, আর সেই বেআইনি নির্মাণ ভাঙল প্রশাসন। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, এই যে ভাঙার আগে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ঠিক কি হয়েছিল? দেখো তমশ্রী, তেহট্টের বেতায়ে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের পাশে পূর্ত দপ্তরের জায়গা দখল করে বিশ্বাস নামে এক বৃদ্ধা বাড়ি করেছিলেন এবং দোকান করেছিলেন এবং তিনি বসবাস করছিলেন, এবং এই বিষয়ে তাকে উচ্ছেদের দাবি জানিয়ে আদালতে মামলা করেন অমিয় সরকার নামে এক ব্যক্তি 2023 সালের এপ্রিল মাসে, এবং এর ফলে আদালত উচ্ছেদের একটা নোটিশ দেয়, কিন্তু সেই নোটিশে তোয়াক্কা না করে তিনি বসবাস করছিলেন। আজকে যখন থানার অবৈধ উচ্ছেদ করতে যে তখন স্থানীয় মহিলারা তাদের বাধা দেন, একটা উত্তেজনা তৈরি হয়, কারণ তারা দাবি জানান যে ওই বৃদ্ধাকে পুনর্বাসন দিতে হবে এবং উচ্ছেদ স্থগিত করতে হবে, কিন্তু প্রশাসন তাদের কর্ণপাত করেনি। প্রশাসন কিন্তু বুলডোজার দিয়ে সেই অবৈধ নির্মাণ ভেঙে দেয় এবং অবিলম্বে সেই নির্মাণ কিন্তু মুক্ত করেন, জবরদখল মুক্ত করেন, এবং পরবর্তীকালে যারা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে স্থানীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওই বৃদ্ধাকে পুনর্বাসনের ব্যবস্থা যদি করা যায় সেটা খতিয়ে দেখা হবে। এটা পিডব্লিউডির জায়গা, পিডব্লিউডির জায়গার উপর একটা ইলিগাল এনক্রোচমেন্ট ছিল, ওটা একটি কেস হয় এবং সেই কেসের জাজ কোর্টের জাজেস এবং তার সাথে মাননীয় সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেটের অর্ডার মোতাবেক এই এনক্রোচমেন্ট রিমুভালের অর্ডার হয় এবং আমাদের উপর বর্তায়। আজকে 28 এপ্রিল আমরা সেই অর্ডারটা ক্যারি আউট করছি। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে জট, কামারপুকুরে পশ্চিম অমরপুরে ক্ষোভ, একাধিক দাবি, আর সেই দাবিতে প্ল্যাকার্ড নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে শুভদীপ রয়েছে, কথা বলবো শুভদীপের সঙ্গে। শুভদীপ, ঠিক কি কি দাবি স্থানীয়দের? দেখো, পশ্চিম ভাবাদিঘির পর পশ্চিম অমরপুরের জট কিন্তু রয়ে গেছে, কারণ সেখানকার এলাকার বাসিন্দাদের যে দাবি বড় কালভার্ট করতে হবে এবং নিকাশি ব্যবস্থা পর্যাপ্ত, কারণ ওই এলাকা যে পশ্চিম অমরপুর এলাকাটি বন্যাপ্রবণ এলাকা, প্রতিবারই বর্ষার সময় কিন্তু চাষের জমি একাধিক গ্রাম ডুবে যায়। এর ফলে রেল লাইন তৈরি হওয়ার জেরে উপযুক্ত নিকাশি ব্যবস্থা না করলে আরো গ্রাম ভেসে যাবে এবং বন্যায় আরো ভয়াবহ ক্ষতি হবে। সেই কারণে রেলের কাছে দীর্ঘদিন ধরে তারা এই দাবি করে আসছেন যে আন্ডারপাস এবং উপযুক্ত বড় কালভার্ট, কিন্তু এখন যে কাজ হচ্ছে সেখানে ছোট কালভার্ট করা হচ্ছে এমনটাই দাবি। তাই বড় কালভার্টের দাবিতে তারা কিন্তু গত 1 মাস ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এবং গতকাল থেকে কিন্তু সেই আন্দোলন আরো জোরালো হচ্ছে। কামারপুকুরের পাশাপাশি যে সমস্ত এলাকায় মাটি ফেলার কাজ চলছিল সেই সমস্ত কাজ কিন্তু পশ্চিম অমরপুরের বাসিন্দারা তারা বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি না মেটা পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে রেলকে। যদিও রেল জানিয়েছে যে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেই কিন্তু কাজ এগিয়েছিল, তাই জট এখন কাটে কিনা সেই দিকে কিন্তু তাকিয়ে নজর থাকবে আমাদের। যারা প্রশাসনিক কর্তা রয়েছে, ডিএম সিএম থেকে রাজ্য সরকার, সকলের কাছে আমাদের পশ্চিম অমরপুরের থেকে অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে বসে আমাদের জল নিকাশি ব্যবস্থা, আমাদের বেঁচে থাকার অধিকারটা দিয়ে দিন। আমাদের আন্দোলন সেখানেই শেষ করব, আমাদের আন্দোলন সেখানেই আমাদের স্টপ করে দেবো। আমরা বেড়া দিয়েছি, আমরা খুলে দেবো। আমাদের আগে ওভারব্রিজটা এবং তার সাথে জল নিকাশির ব্যবস্থা। কালকেই যদি 3 দিন ধরে জল হতে থাকে তাহলে তো আমার গ্রামের মানুষ ডুবে যাবে। আপনারা কি ডুবিয়ে মারার জন্য রেল করছেন? পূর্ব বর্ধমানের জামালপুরের ছাত্রা গ্রাম, এই গ্রামে পাইপলাইন আছে কিন্তু জল নেই। 1500 পরিবার এভাবেই জল কষ্টে রয়েছেন, বারবার জানিয়েছেন প্রশাসনকে, কিন্তু কোনো কাজ হয়নি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে শরদিন্দু রয়েছে। শরদিন্দু, কেন এই পরিস্থিতি? পাইপলাইন আছে কিন্তু তারপরেও জল পাচ্ছেন না এই 1500 পরিবার, কি করবেন তারা? প্রশাসনকে তো জানিয়েছিল, কেন কাজ হয়নি? দেখো, এর আগেও একাধিকবার পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সকলকে জানানো হয়েছে, এমনকি পঞ্চায়েতের তালা পর্যন্ত ঝোলানো হয়েছে। শুধুই আশ্বাস মিলেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বাসিন্দারা বলছে যে 4 বছর আগে তাদের বাড়ি বাড়ি পানীয় জলের কল দেওয়া হয়, কিন্তু জল সরবরাহ এখনো শুরু হয়নি। বেশিরভাগ জায়গাতেই জল পৌঁছচ্ছে না, আবার পর্যাপ্ত নলকূপও নাই। ফলে একটি পরিবারকে 1.5-2 কিলোমিটার দূর থেকেও বালতি করে বা অন্য পাত্র করে জল নিয়ে আসতে হচ্ছে। এই যে চরম গরম দাবদাহ, এই সমস্যা কিন্তু আরও বেশি
ব্যাপক আকার ধারণ করেছে এবং তাদের বক্তব্য অবিলম্বে এই সমস্যার সমাধান করা দরকার, নচেৎ তো তারা জলের অভাবে মারা যাবেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে খুব দ্রুত ওই এলাকায় গভীর নলকূপ বসিয়ে পাম্প বসিয়ে যাতে এই জল সমস্যা মেটানো যায় তার ব্যবস্থা করা হবে, কিন্তু এলাকার বাসিন্দারা বলছেন এই ধরনের আশ্বাস বরাবর তারা শুনে আসছে, কিন্তু তারপরেও কোনো সমস্যার সমাধান হয়নি, যেমনটা তেমনই জল কষ্টেই রয়েছেন তারা। এবার এক মর্মান্তিক খবরের দিকে নজর রাখবো। বীরভূমের নলহাটিতে সেখানে জলে ডুবে মৃত্যু হয়েছে 3 শিশুর। মাছ ধরতে গিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে জলে ডুবে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অক্ষয় দিবার রয়েছে। অক্ষয়, 3 শিশুর কেউই কি সাঁতার জানতো না? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি বীরভূমের নলহাটি থানার বাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আজকে সকালের দিকে যখন 3 জন শিশু তারা পুকুর পাড়ে খেলা করছিল এবং সেই পুকুর পাড়টাতে আজ কিন্তু কিছু মাছ মরে উঠেছিল এবং সেই মরা মাছ ধরতে গিয়েই প্রথমে একজন শিশু পুকুরে নামে এবং তারপর সে তলিয়ে যায় এবং সেই শিশুটিকে তুলতে গিয়েই কিন্তু আরো 2 জন শিশু তলিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে যখন পুকুর থেকে যখন তোলা হয় ঘটনাস্থলে কিন্তু তাদের মৃত্যু হয় এবং এই ঘটনা রীতিমতো পুরো গ্রামের শোকের ছায়া নেমেছে। বেশ, মুর্শিদাবাদের জাফরাবাদের দিকে নজর রাখবো। জাফরাবাদে জোড়া খুনে জালে আরো 2 বাবা ছেলে খুনে গ্রেফতার করা হলো। আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে, মনিরুল শেখ এবং আরো একজনকে গ্রেফতার করা হয়েছে আজফারুল শেখ। এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব, প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, যে 2 জনকে গ্রেফতার করা হলো সেই 2 জনের সম্পর্কে কি কি তথ্য জানা যাচ্ছে, আর এই বাবা ছেলে খুনে এখনো পর্যন্ত তাহলে গ্রেফতারের সংখ্যা বেড়ে কত হলো? দেখো, শামশেরগঞ্জের জাফরাবাদে যে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করেছিল সেই ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করলো এসটিএফ। এক হচ্ছে আজরাফুল শেখ, 2 নম্বর হচ্ছে মিনারুল শেখ। এই আজরাফুল শেখকে ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই সে কিন্তু পালিয়ে গিয়েছিল এবং একটি জায়গায় আত্মগোপন করে থাকে। এসটিএফের একটি দল গিয়ে তাকে করে, তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং এই ঘটনায় সে যে অস্ত্রটা ব্যবহার করেছিল এই মূলত আজরাফুল শেখ, সেই কিন্তু মূলত এই বাবাকে এবং ছেলেকে কুপিয়ে খুন করার জন্য মূল অভিযুক্ত এবং যে অস্ত্রটি ব্যবহার করেছিল সেই অস্ত্রটি উদ্ধার করেছিল এবং ঘটনার পরে এই আজরাফুল তার মোবাইল ফোনটা ফেলে গিয়েছিল, সেই মোবাইলের সূত্র ধরেই কিন্তু এই আজরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিনারুল শেখ সে কিন্তু তোমার আজকে শামশেরগঞ্জ থেকে তারপর কিন্তু চেন্নাই পালিয়ে যাচ্ছিল, তারপরে তাকে রামপুরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 2 জনকেই আজকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ 7 দিনের জন্য কিন্তু তাদেরকে হেফাজতে নিয়েছে এবং পুলিশ সুপার, যিনি নতুন পুলিশ সুপার যোগদান করেছেন, তিনি কিন্তু বলেছেন এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো অনেক কিছু তথ্য পাওয়া যাবে এবং প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে এবং বাবা ছেলের খুনের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হলো। তবে যারা যারা তোমার এই খুনে অভিযুক্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে এবং এই আজরাফুল আর কি সেদিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার জনতাদেরকে যে সংগঠিত করার আর কি তাদেরকে কিন্তু সংগঠনের কাজটা কিন্তু এই আজরাফুলই করছে, অর্থাৎ মূল মাথা হচ্ছে কিন্তু এই আজরাফুল। এমনটাই মনে করছে এসটিএফ। ধন্যবাদ প্রণব। 2 জনকে আমরা আরো গ্রেফতার করেছি। নাম হলো আজফারুল শেখ আর একজনের নাম হচ্ছে মনিরুল শেখ। এদের বাড়ি এখানে শামশেরগঞ্জেই বাড়ি আছে। টোটাল আমাদের হয়ে গেল 7 মার্ডার কেস। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের ধমক মন্ত্রী। দুর্গাপুর ব্যারেজের কাজ পরিদর্শনে যার মানুষ বইয়া, আর সেখানেই সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের ধমক। প্রথমে শোনাবো, দেখুন। তুমি আত্রেই করে পালিয়ে এসছো। মেন যে কাজটা করে ইরিগেশন, সুভাষিস পাত্র আছে, সুভাষিসটা তো পুড়ে গামছা মাথায় দিয়ে শুয়ে থাকে, হ্যাঁ একদম কিচ্ছু করে না, ঘুমায়। আর এসি তো ওই শিবুর দিদি আসেনি কেন ওরা? ডাকুন, কল দেম, call them, call all the engineers and chief, and আপনি তো চিফ, বাঁকুড়ার চিফকে সুব্রত, আপনি এসিটার সরাসরি চলে যাব। অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের এভাবে ধমক দিলেন মন্ত্রী মানস ভূঁইয়া, ঠিক কি কারণ এই ধমক? দেখো,
দেখো একেবারে বাঁকুড়া জেলার সেচ দপ্তরের যিনি চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন তিনি কিন্তু সেই সময় সেই মুহূর্তে উপস্থিত ছিলেন দুর্গাপুর ব্যারেজে, এবং মানস ভুঁইয়া সেচ মন্ত্রী তিনি কিন্তু দুর্গাপুর ব্যারেজের যে বিকল্প রাস্তা ডাউন স্ট্রিমে সেই বিকল্প রাস্তা তৈরি হওয়ার শেষ এবং সেই কাজ কিন্তু তিনি পরিদর্শন করতেছেন। এরপর কিন্তু দুই মানে বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা এবং বাঁকুড়া জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে, এবং দেখা গেছে যে বাঁকুড়া জেলা যিনি চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন তাকে সামনে পেয়ে কিন্তু কড়া ধমক দিলেন মন্ত্রী, কারণ বাকি যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের কেন সেখানে দেখা মেলেনি এবং তারা কেন অনুপস্থিত, এই প্রশ্নই জানতে চাওয়া হয়। তারপরেই কিন্তু ইঞ্জিনিয়ারদের কিন্তু কড়া ধমক দিলেন মন্ত্রী মানস ভুঁইয়া, এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এবং বাঁকুড়ার জেলা শাসক। বেশ, মেন যে কাজটা করে ইরিগেশন, সুভাষিস পাত্র আছে, সুভাষিসটা তো পুড়ে গামছা মাথায় দিয়ে শুয়ে থাকে, হ্যাঁ একদম কিচ্ছু করে না, ঘুমায়। আর এসি তো স্যার ওই শিবজ্যোতি আসেনি কেন ওরা? দেখুন, কল দেম অল দি ইঞ্জিনিয়ার। আপনি তো চিফ, বাঁকুড়ার চিফকে সুব্রত, আপনি এসিটার